বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন আমাদের সবার প্রিয় এবং পরিচিত মুখ, ট্রিপল সেঞ্চুরিয়ান পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব এমদাদুল হক। আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন। তো জনাব এমদাদুল হক, আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এবং সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ডেস্টিনি মুভমেন্টের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে ধন্যবাদ। পাশাপাশি এই মুভমেন্ট অনুষ্ঠান যারা দেখছেন আপনাকে এবং যারা দেখছেন দর্শকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। আমরা আজকে শুরু করব যে প্রশ্নটি দিয়ে, যেহেতু ডেস্টিনির বর্তমান ব্যবসায়িক কার্যক্রম চালুকরণের সার্বিক বিষয়ে আপনি খুব আহ, ওতপ্রোতভাবে কাজ করছেন। বিশেষ করে ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে আপনি সিরিয়াসলি প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে কাজ করছেন। তো সেক্ষেত্রে ডেস্টিনির বর্তমান ব্যবসায়িক কার্যক্রম চালুর ক্ষেত্রে আমরা 607 নাম্বার স্টেটমেন্ট, যেটাকে ট্রায়াল স্টেটমেন্ট বলা হচ্ছিল, আমরা দেখলাম ঈদের আগে চালু হলো। তো এরপর বর্তমানে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমের সর্বশেষ আপডেট কি, যদি আমাদের সামনে আপনি বিষয়টা একটু উপস্থাপন করতেন, জনাব আহমদাদুল হক। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে বিষয়টা হলো, আমি আগে আপনার একটা টক শোতে বলেছিলাম, মানে আপনার এটা হলো টিটুকে ব্যাকগ্রাউন্ড, শামীম চৌধুরীর উপস্থাপনা ছিল সেখানে। আমি বলেছিলাম, তারপরে প্যারাগুলো একটু টানি। এখানে একটা জিনিস আমরা যখন ক্লিয়ার হয়ে গেছি যে 2012 সালে যখন আহ অন্তর্দ্বন্দ্ব, এই ম্যানেজমেন্টের ডেস্টিনি 2000 লিমিটেডের অন্তর্দ্বন্দ্ব, পাশাপাশি রাষ্ট্রীয় সমস্যার সৃষ্টি হওয়ার পরে 2012 সালে যখন আপনার মামলা মোকদ্দমা হলো, আমাদের যারা অভিযুক্ত ছিলেন তারা অনেকেই জেলে গেলেন। তার মধ্যে জনাব রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হুসাইন সাদ সহ এরা জেলে চলে গেলেন। তো ডেস্টিনি 2000 লিমিটেডে আসার পরে আমরা ডেস্টিনিতে কাজ করে আসলে আমরা ফিনান্সিয়াল কোনো বেনিফিট হইতে পারি নাই, কারণ তখন আমরা প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত ছিলাম, টিম গুছাইতেছিলাম। তো ডেস্টিনি বন্ধ হওয়ার পরে আমরা আপনার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, বিশেষ করে আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আশায় আশায় থাইকা যে আমার আপনার টোটাল টিমে পিএইচডি হলো প্রায় 54 জন। আমার দুইটা সেন্টার থেকে ডাবল ডায়মন্ড হবে, মানে একটা সেন্টারে 5টা পিএইচডি আর একটা সেন্টারে 4টা পিএইচডি। তা আমার ভিতরে একটা কাজ করলো যে প্রথমত যে আমি যদি দুইটা সেক্টর থেকে ডাবল ডায়মন্ড হই তাহলে তো আমি 50 লাখ টাকা পাবো, এরপরে ক্রাউন হলে তো প্লাট পাবো। এই স্বপ্নে যে বিভোর হয়ে আপনার কোম্পানি বন্ধ হওয়ার পরে শুধু এই ডেস্টিনির পিছনেই অপেক্ষা করতে করতে চলছিল। তো যাই হোক, আমি এই কথাগুলো আগে বলছি, এর জন্য আমি শুধু প্যারাগুলো টানতেছি। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত আস্থা ছিল জনাব রফিকুল আমিনের প্রতি, যে উনি, জি, আমার কাছে উনি মনে হয়েছিল যে যে সারা পৃথিবীতে এত জনপ্রিয়তা পাওয়ার মতো ব্যক্তি, মানে এক কথা প্রকাশ হইলো যে বাংলাদেশের আপনার শেখ মুজিবের যে জনপ্রিয়তা ছিল, এরপরে আর কোন দ্বিতীয় জনপ্রিয়তা বাংলাদেশে কেউ এত অর্জন করতে পারে নাই। তা আমার কাছে মনে ছিল যে উনি হয়তো যে স্বপ্নে মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধা এটা পাইছে, এরপরে একটা মানুষের আর কিছু থাকতে পারে না, এইটার উপরে বিশ্বাস করেই আমি অপেক্ষা করতেছিলাম। 2012 সালে যখন আমাদের এই সমস্যার সৃষ্টি হলো, তখন বেসিক্যালি গভর্নমেন্টের টার্গেট ছিল রফিকুল আমিন সাহেব। এখন আমরা বুঝতেছি, তখনও বুঝছি যে রফিকুল আমিন সাহেব হলো তার অতিরিক্ত কথাবার্তি, মানে কাউকে গণ্য না করা, উল্টাপাল্টা কথাবার্তা বলা, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, যেমন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া, এই তারপরে আপনার দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। ভাই, এটা তো রাষ্ট্রের কাজ।
যাক, আমি সেদিকে যাব না। যখন আপনার রাষ্ট্র যখন এইভাবে যখন ওনাকে টার্গেট করেই আপনার দিল, কিন্তু আজকে আমরা যদি আওয়ামী লীগ সরকার একটা স্বৈরাচার সরকার বলি, ওনাদের যে একটা ভয় ভীতি ছিল, ওনার কথাবার্তায় বুঝতে পারছে যে ডেস্টিনি কোনো এক সময় রাজনীতির মধ্যে যদি চলে আসে, হয়তোবা এই বুলডেজার কিন্তু চালাইছে। কিন্তু তখনকার একটা জিনিস খেয়াল করবেন, আমাদের কোনো অফিস, ডেস্টিনির কোনো অফিস কিন্তু পুলিশ বা প্রশাসন এসে বন্ধ করে নাই। এবং সবচেয়ে বড় কথা হলো যে তখন আমি জানা মতে আমাদের যে মানে প্রশাসক থেকে প্রশাসন মানে কর্মকর্তা থেকে, যেমন আপনি ডিজিএফআই বলেন, ডিবি বলেন, অন্যান্য সোর্স থেকে তারা কিন্তু এই নিউজটা দিছে যে আপনারা ব্যবসা করেন, যারা অভিযুক্ত তাদেরকে দিয়ে ব্যবসা বাদ দিয়ে ব্যবসাটা করেন। তো এইটা মানে ইয়েতে ছিল। রাইট। এখন যখন আপনার এই কথাটা ছিল তখন কিন্তু আমাদের এই রফিকুল আমিন সাহেব ওনার নেতৃত্বটা ছাড়তে চাচ্ছিলেন না। উনি কোনো অবস্থাতে ওনাদের নাম বাদ দিয়ে এই লাইসেন্স আনা, লাইসেন্স করা দিবে, এটা করতে দেয় নাই। পরিশেষে দেখেন এই ডেস্টিনি 2000 লিমিটেড এর জন্যই কিন্তু এমএলএম এর নীতিমালা কিন্তু গঠন হয়েছে এবং 4টা কোম্পানিকে এমএলএম এর লাইসেন্সও দিল, জি। কিন্তু আমরা কোনো লাইসেন্সের আবেদন করতে পারলাম না, মানে নিয়ম অনুযায়ী। কারণ নিয়ম অনুযায়ী অভিযুক্তদের ব্যক্তিদেরকে বাদ দিয়ে আপনার করতে হবে। যাই হোক, এই কথাগুলো আমি আগেও বলছি অন্যান্য জায়গায়। এরপর আমরা যখন আপনার এইভাবে যখন চলতেছি, আশায় 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 চলতেছি, 2020 সালে আইসা দেখলাম যে ওনারা একটা D2K অ্যাসোসিয়েট নামক একটা প্রতিষ্ঠান করছে। সেখানে এটার ভিতরে 160টা কোম্পানি আছে, আরো অনেকগুলো প্রজেক্ট আছে। তো ওনার সাথে আমার অহরহ দহরম কথাবার্তা ছিল, সম্পর্ক ভালো ছিল। মাঠ থেকে টাকা উঠেও দিছি, আমি নিজেও দিছি। কিন্তু একটা পর্যায়ে যখন ওনার কাছ থেকে বুঝতে পারলাম যে উনি আসলে ডেস্টিনি চালু করতে চাচ্ছে না, মানে আমার কাছে মনে হইতেছে, কারণ উনি ডেস্টিনির কথা বাদ দেন আপাতত, কারণ D2K অ্যাসোসিয়েট আপনার অনেক বড় প্রতিষ্ঠান হবে। তো এই কথাগুলো বলার পরে আমি বুঝতেছি যে উনি আসলে ডেস্টিনি চালু করতে চায় না, চালু করবে না। তা আমার প্রশ্ন হলো, আপনি চালু করবেন না তাহলে শুরুতেই বলতেন। তো এই অবস্থার পরে আমরা যখন আবার ডেস্টিনিতে আপনার মাহতাব সেন্টারে ডেস্টিনির অফিসে গেলাম, যাইয়া দেখি সেখানে ডেস্টিনির অফিস নেই, সেখানে আপনার D2K অ্যাসোসিয়েট নামক যে আপনার প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান আপনার দখল করে নিছে, বলছে যে ডেস্টিনির অফিস এখানে নাই। তার ভিতরে কিন্তু আরো খটকা লাগলো। একটা পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সাবেক চেয়ারম্যান, উনি আমাদেরকে একটা ইঙ্গিত দিলে যে রফিকুল আমিন ডেস্টিনি চালাবে না, মানুষের টাকা দিবে না, তো আপনারা সবাই ডেস্টিনিটাকে রক্ষা করেন। এই রক্ষা করতে আইসা ডেস্টিনি আমরা চলে আসলাম, আইসা মাতা সেন্টারে আমরা প্রোগ্রাম করলাম, বসলাম, যে প্রোগ্রাম না বসলাম, সেখানে আমাদের উপরে D2K অ্যাসোসিয়েটের লোকজন অতর্কিত হামলা চালায় এবং দুই পক্ষই পুলিশ আসে, দুই পক্ষকে আপনার থানায় একটা থাকতে হয়, পরের দিন যাবতীয় ইয়ে করে আসে। তো যাই হোক, এরপরে থেকে আমরা যাবতীয় কাজগুলি কিন্তু করে আস্তে আস্তে এই মাতাব সেন্টার খালি করলাম আপনার 7-8 জন 10 জন লোকে। এরপরে আপনার আস্তে আস্তে করে আমরা শেয়ার হোল্ডার ডাইরেক্টরদেরকে খুঁজে, শেয়ার হোল্ডার যারা আছে দেশে দেশের বাইরে সবাই খুঁজে বাইর করলাম এবং তাদের সাথে কথা বললাম। আমাদের জেনারেল হারুন স্যারের সাথে কথা বললাম। একটা পর্যায়ে শেয়ার হোল্ডাররা আগাইছে, ওনারা আগাইছে, আগানোর পরে আপনার একটা কি হলো, বোর্ড গঠন হলো। বোর্ডের যখন আপনার কার্যক্রম শুরু হলো, এই শুরুর পরে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি D2K অ্যাসোসিয়েট দ্বারা, বৈশাখী টিভি দ্বারা। একটা পর্যায়ে এনারা চিন্তা করলো, বোর্ডের যারা আছে, যে বৈশাখী থেকে যেহেতু আমাদেরকে ডিস্টার্ব করতেছে, তাইলে আমরা আগে বৈশাখীটাকে ঠিক করি। বৈশাখী আমরা দখল করেন। আর ডেস্টিনি হলো 98% হলো ডেস্টিনি 2000 লিমিটেড মালিক, 98+, আরো খুচরা কিছু আছে। তো যেহেতু আমরা ডেস্টিনি যদি আনতে পারি তাহলে আমাদের ভিতরে লেখালেখি হবে না। এটার জন্য গেল আদালতে। আদালত বিষয়বস্তু দেখার পরে দেখলো যে যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড আপনার 98% মালিক, তাহলে আগে ডেস্টিনিকে ঠিক করি। তো ডেস্টিনিতে ঠিক করতে যাইয়া এটা ব্যবসা যখন আমরা করতে চাচ্ছি, এখান থেকে আবেদন করলো আমাদের বোর্ড থেকে। পরবর্তীতে সিরাজুল মনির আমাদের জনাব আপনার রফিকুল আমিনের মাধ্যম মানে নির্দেশে, ওনার নির্দেশে আদালতে ডেস্টিনির অবসান চাইয়া আবেদন করেন যে না, এটা চালু করা যাবে না। আদালত থেকে জিজ্ঞাসা করলেন, সবাই ব্যবসা করতে চায়, তারা আপনারা কেন ব্যবসা করতে চাচ্ছেন না?
বলে এরা এখানে দুর্বৃত্ত, এরা এগুলো সব খেয়ালে ধ্বংস করে ফেলবে, এরা লোক ভালো না। ঠিক আছে, ভালো লোক দিয়ে দিই। এই ভালো লোক দিয়ে দিল, এখানে আটকাইতে পারলো না, প্রতিষ্ঠান আপনার চলে আসলো। এর পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম চেষ্টা করছে, ওরা একটু বোর্ডে যারা আছে এরা একটু বুঝেও কম, তারপরেও যথেষ্ট চেষ্টা করছে। কিন্তু ডিটুকে অ্যাসোসিয়েটেড আপনার লোকজনের যে বাধা এবং বৈশাখী টিভির বাধা, রফিকুল আলম সাহেবের জেলখানা থেকে যে বাধা, এই বাধার কারণে কিন্তু আমরা অনেকাংশে আগাইতে পারিনি। মানে যেহেতু ডেস্টিনি আপনার চালুই করতে দিচ্ছে না, কারণ কি, যেদিন রফিকুল আমিন আসবে সেদিন ডেস্টিনি চলবে। এখন আমার প্রশ্ন হলো, দেখেন আপনার এত বড় প্রতিষ্ঠান, মানুষের লক্ষ লক্ষ লোক এই সিস্টেমটাকে কেরিয়ার হিসেবে নিছে। আমি আপনারা এইটাই বলবো, ডেস্টিনিতে আপনার দুই ধরনের বিনিয়োগ, জি, একটা হলো আপনার ফিনান্সিয়াল বিনিয়োগ, আর একটা হলো মানুষের টাইম বিনিয়োগ। সেটা এই সময়টা বিনিয়োগ করতে গিয়ে বিনিয়োগ যে করছে এটার উপরে কোনো মূল্যায়নই করে নাই। যদি মূল্যায়ন করতো তাহলে প্রতিষ্ঠানের গতিতে চললে লোকগুলিও বাঁচত, উনিও সম্মানিত হইত। পরিশেষে আমরা এখন যেটা দেখতেছি যে আমরা এইভাবে আগাইতেছে বর্তমানের বোর্ড, এরা পারতেছে না। পরে আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, উনি আপনার এই 5ই আগস্টের পরে যখন আপনার দেশের স্বৈর শাসকের অবসান ঘটলো, একটা পরিবেশ পরিস্থিতি শুরু হলো। এর আগেও উনি একবার আসছিল, বেশ কিছুদিন চেষ্টা করে পারে নাই। আহ তারপরে চলে গেছিল। আবার এই 5ই আগস্টের পরে ওনার রাজনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসার কারণে উনি আইসা এটাকে ধরলো। একটা পর্যায়ে উনি আইনের যতগুলি যে 173/22 যে আইন, আপনার যে আপনার অর্ডার, নীতি নিয়ম, যে অর্ডারটা দিছে আদালত থেকে, আদালতের অর্ডার অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ গবেষণা করে কোন কোন জায়গায় বাধা আছে, কোন কোন জায়গায় কি আছে, সবকিছু ক্লিয়ারে দেখলো যে এমন ভাবে আদালত আমার মানে ডেস্টিনিকে আপনার রায়টা দিছে সম্পূর্ণ ডিস্ট্রিবিউটরের পক্ষে এবং শেয়ার হোল্ডারের পক্ষে এবং কোম্পানির পক্ষে। এবং তারা এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটরকে রাষ্ট্রের সম্পদ মানে বলে আখ্যায়িত করছেন, এবং রাষ্ট্রীয় কিছু সংস্থাকে আপনার নির্দেশও দিচ্ছেন সহযোগিতা করার জন্য। এমনকি এখানে বলা আছে, যদি এই মানে ডেস্টিনি 2000 লিমিটেড চালু করতে যদি কেউ বাধা সৃষ্টি করে, তাহলে তাকে ফৌজদারি আইনের মাধ্যমে আপনি করবেন, এরকম একটা বক্তব্য এখানে কিন্তু আছে সহযোগিতা। সুতরাং সাংবাদিক বলেন, কোন জায়গা থেকে কিন্তু আমাদেরকে নিষেধ করার কোনো সুযোগ নাই। এরপরে আমরা চললাম, আস্তে আস্তে চলতেছে। কিন্তু দেখেন, আমরা একটা জিনিস বলি, আমরা এখানে যারা প্রথম শুরু করছিলাম মাত্র 8-10 জন লোক শুরু করছি, 8-10 জন লোক, এখানে কিন্তু অনেক লোক ছিল না। আর বা ধরেন সর্বোচ্চ 12-13 জন শুরু করেছে বা 15 জনই শুরু করছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা 8 জন টিকলাম। বাকি জনে দেরি করে লেন্ডি করে দেখে অনেকে আপনার পেটের তাগিদে হোক বিভিন্ন ভাবে চলে গেছে। কিন্তু আশরাফুল আমিন সাহেব যখন আসার পরে এটার হাল ধরলেন, তখন আস্তে আস্তে কোম্পানির যখন ফরম্যাটটা মানে আপডেট হইতেছিল, আপনার দিন ভেরিফাইড যেটা এটা চলতেছে, এনএফসি কার্ডের অর্ডার দিতেছে, এবং আপনার সেন্টার গুলি দেখা যাচ্ছে, পয়েন্ট গুলি দেখা যাচ্ছে। এই উৎসাহে কিন্তু আমরা একটা মানে সারা বাংলাদেশে একটা আপনার এই ডেস্টিনির প্রতি পুনরায় আস্থার একটা তৈরি হলো। এখন যখন আপনার জি, রফিকুল আমিন সাহেব যখন জেলখানার থেকে বেরোল, এর আগেও স্টেটমেন্ট বের করতে পারতো আপনার 15ই জানুয়ারির আগে। বাট তখন আশরাফ ভাইরে জিজ্ঞাসা করলাম যে, ভাই স্টেটমেন্ট বের করেন না কেন, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ডেট দিচ্ছেন। বলে ওনারা সম্মানিত ব্যক্তি, আসুক, ওনাদের মাধ্যমে উদ্বোধন করবে। যাই হোক, এই ওনাদের সম্মান রাখতে যায় বিলম্বিত হইল। পরিশেষে আমরা যখন ডেস্টিনি, উনি যখন আপনার জেলখানা থেকে বেরোলো, সবাই ডিটুকে অ্যাসোসিয়েটেড লোকজন যারা আছে এরা যায় ওনারে সম্বর্ধনা দিল, ফুলের মালা দিল, ডায়মন্ডেরা দিল, মানে তারপরে শেয়ার হোল্ডাররা দিল, ডাইরেক্টররা দিল। আমরা যেহেতু বিগত দিনে ওনার বিরুদ্ধাচরণ করে, মানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু ওনার বিরুদ্ধে না, এটা বুঝার ভুল। আমরা কোম্পানিটার পক্ষে, কারণ আমরা এখানে সময় দিছি, শ্রম দিছি, আমাদের গোল্ডেন টাইমটা দিছি। আমরা আমাদের যে বিনিয়োগ, এটা সবচেয়ে বড় বিনিয়োগ হলো আমরা সময় বিনিয়োগ করছি। সুতরাং আমরা কর্মসংস্থানটা ফেরত চাই, এই উদ্দেশ্যে আমরা সহযোগিতা করা। তা যাই হোক, আমরা দেখলাম যে উনি আমাদের বেরোনোর পরে আমাদের বিপক্ষে উনি কথা বলতেছে। আমরা আলিসে যারা আছি, এরা এরা দুর্বৃত্তায়ন, এরা খারাপ লোক, এরা অমুক তমুক, এরা বাধা সৃষ্টি করে, যাই হোক কথা বলে আমরা একটু দেরিতে গেলাম। পরবর্তীতে ওনার সাথে আমরা বৈশাখী টিভিতে গেলাম। বৈশাখী টিভিতে যাওয়ার পরে এর মধ্যে আবার আশরাফুল আমিন সাহেব ওনার সাথে বসছিল। বসার পরে উনি কাগজপত্র, নিয়ম কানুন সব দেখে ওনারে বলছে, ঠিক আছে, তোমরা যদি এমএলএম এর
লাইসেন্সটা নিয়ে আবেদন করো, আবেদন করে ব্যবসাটা শুরু করো। এবং আমার জানা মতে উনি আবার ওনাকে জিজ্ঞাসা করছেন যে মার্কেটিং প্ল্যান কোনটা, যেহেতু মার্কেটিং প্ল্যানটাও বোর্ড থেকে পাস করা হয়েছে। মার্কেটিং প্ল্যান এবং কর্মকাণ্ড সবকিছু বোর্ড থেকে পাস করেই আশাফুল আলম সাহেব আপনার কাজটা এগিয়ে নিয়েছে। তো উনি বলছে যে মার্কেটিং প্ল্যান যেটা আছে এটা ওনারটাই দিতে বলছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে ওনার সাথে যাই বসলাম। আমি তাদের জিজ্ঞাসা করলাম ওনারে যে স্যার, পিছনের যেই আমাদের কথাবার্তা আছে, আমাদের ব্যবসা চালু না করার কারণেই আমরা কোম্পানিটা চালু করার জন্যই করতে যাই আমাদের পক্ষে বিপক্ষে অনেক কথা বলতে হয়েছে, এখন কি আপনি সেগুলো টানবেন, না এখন থেকে আমরা সামনের দিকে আগাবো? উনি বললো যে না ঠিক আছে, পিছনের গুলা মাফ মাফ করে দিলাম। যাক, উনি মুরব্বী মানুষ, মাফ করে দিছে, এটা নিয়ে আর কথা বললাম না। পরবর্তীতে উনি যখন আপনার এবার মিটিং শুরু করলো, আপনি দেখেন উনি কিন্তু 12টা বছর উনি জেলে, এবং 12টা বছর আমরা কিন্তু পিএইচডিরা কিন্তু আপনার অপেক্ষা করতেছিলাম এই বিজনেসটা রানিং করার জন্য। এখন দেখেন এখানে উনি যেরকম 45 লক্ষ লোকের নেতা, আমরাও কিন্তু এক একজন পিএইচডি এভারেজে ধরেন আমার ডাউনে আমার যদি 50টা 54টা পিএইচডি থাকে, তাহলে লাখ অ্যাভাব কিন্তু ডিস্ট্রিবিউটর আছে। এবং প্রায় পিএইচডি তে এভারেজে যদি আপনি 2000 করেও ধরেন, তাহলে আমাদের 3000 পিএইচডির ভিতরে 2000 করে কত লোক হয়? সব লোক কিন্তু এই পিএইচডি তে ডাউনি। বাট এই পিএইচডি দের সাথে বসতে আইসা আমরা যে ত্যাগ করলাম, আমরা যে মাঠ থামাইলাম, আমরা যে মাঠের কন্ট্রোল করলাম, মামলা হইলো না, মোকদ্দমা হইলো না, এখানে আসার পরে যে আমাদের সাথে একটু কুশল বিনিময় হবে, এটা না করে উনি ডাইরেক্ট ওনার বক্তব্য শুরু করে দিলেন। কি হয়েছে? মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান কি? আপনার ওই যে আপনার শুরু করলো তখন এই আপনার ফার্স্ট লেভেল, আগে আমরা 4টা লেভেল করতাম, এখন আবার 8টা লেভেল। আল্লাহর রহমতে উন্নতি হয়েছে। হ্যাঁ, আগে আমরা লেভেলের জন্য আটকে থাকতাম, এখন উনি লেভেল 8টা মধ্যে আটকাইলো। যাক, ওনার মার্কেটিং প্ল্যান নিয়ে আমি গবেষণা করব না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে এই যে এখন আপনি এই মার্কেটিং প্ল্যান শো করেন কেন, কারণ কি? আপনি মার্কেটিং প্ল্যান শো করেন কেন? আপনি আশরাফ ভাইরে বলছেন আপনার মার্কেটিং প্ল্যানটা জমা দিতে, আপনার মার্কেটিং আশরাফ ভাই যে মার্কেটিং প্ল্যান তৈরি করছে ওইটা জমা দিতে এবং এমএলএম এর লাইসেন্স বের করলে ব্যবসা শুরু করতে, তাহলে আপনি আপনারটা দেখেন কেন? বলে আমি তো যদি আমি দায়িত্ব পাই তখন আমি এটা করি। তার মানে আপনি ওইদিকে বলছেন আর এইদিকে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছেন, তাদেরকে কিন্তু এই জিনিসটা দিতেছে। পরবর্তীতে উনি বৈশাখী গুপ্তা সাহেবের বিরুদ্ধে সমালোচনা শুরু করলো, পিবিএস ডাইরেক্টরদের বিরুদ্ধে, এদের কারণে এই ক্ষতি হয়েছে। আমি ওনারা আবার প্রশ্ন করলাম যে আপনি তো আমাদেরকে শিখাইছেন সমালোচনা করা যাবে না, কারণ আপনার বাপ মা যদি মারামারি করে, কাটাকাটি করে, সমালোচনা করে, তাহলে ছেলে মেয়ে গুলো শান্তিতে থাকে না, তাইলে আপনি এটা করলেন কেন? বলে না, এটা আমার ক্ষতি করলে সমস্যা ছিল না, কিন্তু কোম্পানির জন্য ক্ষতি করছে, আপনি কি বিচার করবেন ওনারা আসলে? আচ্ছা ঠিক আছে, বিচার হবে। আমরা ওনার সাথে করলাম না, করলাম আমরা মিটিং টিটিং করে চলে আসলাম। আমাদের আশরাফ ভাই জিজ্ঞাসা করছি, আশরাফ ভাই আপনি কি এমডি স্যারের সাথে দেখা করেন, যান না কেন? হ্যাঁ, বলে আপনার ইয়ে করেন ওই উনি বললো যে না, আমাকে যেই দায়িত্ব দিছে আমাকে বলছে এই ইয়ে করতে, এই এটা কি আসলো? আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, না কথা বলেন। শুনতেছেন, সামনে একটা স্ক্রিন চলে আসে গেছে। তো এখন আপনার এই ওনারে হ্যাঁ, জিজ্ঞাসা করছি, আমি আবার বলতাম যে আপনি এমডি স্যারের সাথে বসেন, দেখেন কোনো কিছু কি আছে টাছে, যেহেতু ওনার সাথে কথা বলে, বলে না উনি তো আমাদের দায়িত্ব দিয়েই দিছে, উনি তো আমাদের বাধা দেয়নি। উনি বলছে মার্কেটিং প্ল্যান এই এমএলএম এর লাইসেন্স জমা দিয়ে স্টেটমেন্ট বাইর করতে, আমি স্টেটমেন্ট বের করে ওনার সাথে দেখা করি। তো যাই হোক, আমরা 25শে জানুয়ারি, এই 25শে মার্চ আমরা এখান থেকে কাগজপত্র সব ওকে করে, আমার জানা মতে সব কিছু বোর্ড অ্যাপ্রুভ করে উনি এমএলএম এর লাইসেন্সের আবেদনটা জমা দিলেন। আর সেই দিনই আল্লাহ রহমতে শুরু হইলো আপনার এই আমাদেরকে আমরা মানে ওরা জুম মিটিং করে আর চলো চলো আলী সেন্টারে চলো, দখল মুক্ত করো। কিরে ভাই, দখল করবেন কেন? কিসের দখল? আলিশে যারা আছে তারা দুর্বৃত্তায়ন। আরে ভাই, আমরা যে ডেস্টিনিতে যে 8টা 10টা লোক, এই কয়েকটা লোক এখন পর্যন্ত আসি, আমরা কি এখনো কখনো কি ডেস্টিনি থেকে আমরা কি কখনো এই মানে আপনার ওই ওনার যে গং যারা আছে, মাটি বিক্রি করছে, গাছ বিক্রি করছে, আমরা কি গাছ বিক্রি করে খাইছি, নাকি আমরা এখান থেকে তার 10 টাকা পাইছি? আমরা তো এইসব কাজে ছিলাম না। আমরা তো কোনো সময় বোর্ড আমাদেরকে আপনার এই বা কোম্পানি থেকে আমাদেরকে 100 টাকাও প্রদান করে নাই। আমরা ঘরেরটা খাইয়া শুধুমাত্র সম্মান বাঁচানোর জন্য এবং কর্মস্থলটা ফিরে আনার জন্য
আমরা দিন রাত 24 ঘন্টা সহযোগিতা করতেছি, সহযোগী। এখন কাজ করতে গেলে হয় কি জানেন, আমাদের ভিতরে যখন ক্ষুধা প্রতিষ্ঠানটা চালু করতে হবে, তখন কিন্তু আমরা পক্ষে একটু যারা কাজ করতেছে তারা স্লো করলে আমরা একটু প্রেশার ক্রিয়েট করি। পার্থক্য কিন্তু এইটুকু। তা আমাদেরকে বানাইলেন ওনারা দুর্বৃত্ত, যাইকে কথাগুলো পরে আসবো। পরবর্তীতে আমার যে বর্তমানে প্রেক্ষাপটে যেটা আছে, উনি সেখানেও বাধা সৃষ্টি করে এখন স্টেটমেন্ট বন্ধ। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের এমএলএম এর লাইসেন্স আপনার 25 তারিখের ভিতরে, অর্থাৎ 1 মাসের ভিতরে আমাদেরকে লাইসেন্স প্রদান করার কথা। এবং আজকে ওইখান থেকে কিন্তু ফোন কল করছে যে আপনাদের এখানে ম্যানেজমেন্ট তৈরি করেন, মানে আপনাদের যে ব্যবসা করেন এটার জন্য এটাকে ইন্সপেকশন বলে। কিন্তু ওনার কথায় বায়াস হয়ে, বর্তমানে যে বায়াস হয়ে বোর্ড আপনার অফিসে নিয়মিত কাজ করতেছে না ওনার ভয়ে। এবং বর্তমানে ম্যানেজমেন্ট যদি না থাকে, আমি আবার আপনাদের মাধ্যমে এই মুভমেন্টে, ডেস্টিনি মুভমেন্টের প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, যদি কোনো অবস্থাতেই আপনার এই লাইসেন্সে পাইতে, অর্থাৎ এই যে অফিসে একটা আপনি ইনস্ট্রাকশনে বলতে কি, এখানে একটা ম্যানেজমেন্ট লাগবে, এখানে কিন্তু প্রোডাক্টিভ ডিভিশন লাগবে। আইসা জিজ্ঞাসা করবে, দেখবে যে আপনার আসলে ব্যবসা করার মতো পরিবেশ পরিস্থিতি আছে কিনা। এই পরিবেশ পরিস্থিতির জন্য বোর্ডের সহযোগিতার দরকার। আজকে রফিকুল আমিন সাহেবের ভয়ে হোক আর নির্দেশে হোক, এই বোর্ড যে আপনার এই কাজগুলো করতেছে না, তাহলে আপনার যদি কোনো অবস্থাতে লাইসেন্স যদি না হয়, মানে যদি ক্যান্সেল হয়, রিজেক্ট করা হয়, তাহলে এই 45 লক্ষ লোক এই রফিকুল আমিন সাহেবের দায় দায়িত্ব নাই। কারণ উনি এখন বর্তমানে আইনত, যেহেতু উনি কোম্পানির শেয়ার ওনার বাজেয়াপ্ত, ওনাকে ওনার আপনার এখানে কোনো এন্টারেন্সের কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো যেহেতু ওনার দায় দায়িত্ব নাই, তাইলে আজকে লাইসেন্স না পাইলে, লাইসেন্স কোন অবস্থাতে রিজেক্ট হলে, তাহলে 45 লক্ষ লোক এই ম্যানেজমেন্টে যারা বর্তমানে যে বোর্ডে আছে, এই বোর্ডের কাছে কৈফিয়ত চাইবে আমি আশা করি। এবং এই লোকগুলি আপনি কোনো অবস্থাতে স্বস্তিতে থাকবে না। এবং আপনার লক্ষাধিক লোক, মানে আপনার হাজার হাজার লোক এই আলি, মানে আপনার এই যারা বোর্ডে আছে তাদের উপরে আপনার প্রেসার দিবে। এবং আশা করি এরা আপনার যেখানে পাইবো সেখানে আপনার এটার পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এই হলো পরিস্থিতি। তাইলে বাধাটা কোন জায়গায়? আমাদের এখন সব কিছু ওকে আছে, কিচ্ছু সমস্যা নাই, সব ওকে। আমাদের এনএফসি আইডি কার্ডের সিস্টেম ওকে, পয়েন্ট দেখা যায় ওকে, আইডি কার্ড মানে আবার ওই যে এনএফসি কার্ডের সিস্টেম ওকে, মানে কোনো জায়গায় কিন্তু বাদ নাই। পয়েন্ট ডেলিভারি সিস্টেমও বাদ নাই, কামিংও বাদ নাই, আর মানে কোনো অবস্থাতে বাদ নাই। তো এখন আসলে মানে বোঝা যাচ্ছে। আবার এখানে দেখেন আপনার এই যে কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে একটা ভাইরাল হইলো। ভাইরাল কি ভাইরাল হয়েছে? উনি ওনাকে বলছে আপনার যে বোর্ডের চেয়ারম্যান আপনার প্রশান্ত আপনার ইয়া যে প্রশান্ত কুমার বর্মন নাকি, মানে কোম্পানির বর্তমান যে বোর্ডের আদালতের থেকে চেয়ারম্যান, প্রশান্ত উনি ভূষণ আপনার বর্মন। ঢাকায় এসে ওনারে এয়ারপোর্টে নেমে ঢাকায় এসে ওনারে সব শেয়ার ডাইরেক্টরদেরকে ডাইকা ওইখানে হোটেলে বসে তারপরে এমডি বানাবে, এরপরে উনি আবার চলে যাবে। ভাই মানুষকে কি বুঝতে? আর এতেই তো বোঝা যাচ্ছে উনি ভোটকে বায়াস করতেছে এই আদালতের আপনার নিয়মকে উপেক্ষা করে। এবং এই 45 লক্ষ লোকের রুটি রুজির জায়গাটাকে তার মানে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে, সিনিমিনি খেলতেছে। আরে ভাই একটা জিনিস আমি আপনাকে বলি, আজকে এই মুহূর্তে আপনার সাথে আমি এটুকু বলবো, দেখেন উনি বিভিন্ন সময় বক্তব্যে এক এক রকম এক একজনকে দোষারোপ করতেছে, উতাল পাতাল। আমরা ওনার কাছে তো যে ট্রেনিং পাইছি, উনি পজিটিভ অ্যাটিটিউড শিখাইছে, নেগেটিভ পজিটিভ অ্যাটিটিউড কাকে বলে সেটা শিখাইছে। উনি আমাদেরকে কিন্তু আপনার এই আপনার এটারে কি বলে সম্মান করা শিখাইছে। ওরা আমাদেরকে তারপরে স্নেহ করা শিখাইছে, বহুত মানে আপনার ট্রেনিং করাইছে আমাদেরকে। তাহলে আমরা যারা এখানে আমাদেরকে এই জুমের মাধ্যমে স্বচক্ষে উনি কিন্তু কি বলতেছে, উনি আপনার এই দুর্বৃত্তায়ন বলতেছে। দুর্বৃত্তায়ন, আমরা আমরা দুর্বৃত্ত। দুর্বৃত্ত আমরা, আমরা কারা? দুর্বৃত্ত। আরে ভাই আমি যে ডেস্টিনির পক্ষে আমাদের ঘরের ভাত খাইয়া ডেস্টিনিটা চালু করার জন্য আপনাদের এই প্রতিষ্ঠান বোর্ডটা গঠন করার জন্য সহযোগিতা করলাম, আমরা কি দুর্বৃত্ত? এই দুর্বৃত্তরা যদি না থাকতো তাহলে তাই এই বোর্ড গঠন হইতো না, যদি তারা আন্দোলন সংগ্রাম যদি না করতো, মারামারি মোকাবিলা না করতো, আজকে এই ডিটুকে অ্যাসোসিয়েট নামক প্রতিষ্ঠান ইস্টাবলিশড হয়ে যেত। এই দুর্বৃত্ত যারা আমাদের কাছে টোকাই বলা হইতেছে, আপনি জানেন কত বড় কষ্ট লাগে ওনার মতন একজন লিডারের কাছ থেকে। উনি মানুষকে শিখাইছে,
উনি টোকাই বলতেছে, এক একজন আমাদের জন্য টোকাই যারা। আরে ভাই, টোকাই আপনি কাকে বলেন? আমরা এক একজন লোক কিন্তু 2-2.5 হাজার লোকের লিডার, আপনি টোকাই কিভাবে বলেন? একজন পিএইচডি আপনার 2-2.5 হাজার, মিনিমাম এভারেজ 2,000 লোকের লিডার। এই টিমটা কি এমনি এমনি হয়েছে? আপনি তাদেরকে টোকাই বলেন? আমাদের কি কোনো যোগ্যতা নাই? হ্যাঁ, আগে আমার কথা হলো, দেখেন আজকে যারা আপনার ওই যে বিভিন্ন ইয়ে থেকে বলতেছে, আমরা আজকে সারা বাংলাদেশে এই যে আপনার রফিকুল আমিন সাহেব রাজনৈতিক একটা সংগঠন করছে, কেন করছেন ব্যাখ্যাতে পরে আসবো। সারা বাংলাদেশে কিন্তু কি বলতেছে, সারা বাংলাদেশের লোকজন এবং উপরে মহল নিচের মহল ওনাকে প্রতারক বলতেছে। ভাই, আমি ওনাকে বলবো, বিশেষভাবে অনুরোধ করব, আমরা ওনারে প্রতারক বলতে চাই না। বাট এই প্রতারণা কিন্তু কি করছেন আপনি দেখেন। আপনি 45 লক্ষ লোকের ভিতরে এভারেজে 50% লোক, এই লোকের সাথে যে আপনি সময় আপনি মোটিভ ইয়ে দিয়ে ইনফ্লুয়েন্স করে এই আমাদের সময়ের সাথে যে সময়টাকে কিল করছেন প্রতারণা করে, এই প্রতারণা আপনি করছেন এখানে আমাদের সাথে। যে এই যে আজকে যে আপনার এই যে ডেস্টিনি চালু না করে আমাদেরকে ভোগাইতেছেন, এটাতে আপনি প্রতারণা করেছেন। ডেস্টিনি প্রতিষ্ঠান রাইখে আপনি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করছেন, এখানে প্রতারণা করছেন। ডেস্টিনি বন্ধ করে হবে না বাধা দিচ্ছেন, এখানে আপনি প্রতারণা করছেন। বৈশাখী টিভি দিয়ে আপনি এখানে আমাদেরকে থামাইতে চাইছেন, এখানে প্রতারণা করছেন। এবং আপনি আইনি ভাবে কিন্তু এখনো ওই লাইনে আছেন। আল্লাহ চাহে তো আপনি যদি আদালতে আপিল করছেন, আপিল করে আপনি ফ্রেশ হয়ে আসেন, আপনি আপনার প্রতারণার যে কর্মকাণ্ড বা মানুষ যে প্রতারক বলে সেটাকে গুছাইয়া আসেন, এরপরে আমাদেরকে আপনি দুর্বৃত্ত বলেন। আমরা এইরকম, আমাদের বুকে জোর আছে। আমরা দুর্বৃত্ত কি? আমরা কোন সময় এখানে যে কটা লোক আছি, যেই কটা লোক আছি, আসাদকে আপনার কি উনি মানে কি ব্যাখ্যা দিচ্ছেন আসাদকে? হ্যাঁ, এই আসাদ আপনার কি করছেন? ডেস্টিনি থেকে কি ও কি 10 টাকা নিয়ে কি সংসার চালায়? ডেস্টিনির পক্ষে কথা বলে। তো ডেস্টিনির পক্ষে কথা বললে যদি দুর্বৃত্ত হয়, তাহলে ডেস্টিনির বিপক্ষে যে আপনি কাজ করতেছেন, এটা কি বাকি আছে? কথা বুঝেন, এটা কি বাকি আছে? আপনি বিষয়টা কিন্তু বুঝতে হবে। এই 45 লক্ষ লোকের সাথে সিনিমিনি খেলা, সিনিমিনি খেলা, এটা কঠিন জিনিস, এটা কঠিন জিনিস। এই যে রাজনীতি করছে, সবকিছু মানে দল গঠন করছে, এটা উনি ব্যক্তিগত ব্যবহার করতেই পারে, কিন্তু এটার জন্য কিন্তু আমাদের মোকাবিলা করতে হয়। আমাদের এখানে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, অন্যান্য দলের লোক আছে। এখন তারা কি করবে? তারা এই প্রতিষ্ঠানটাকে হুমকির মধ্যে ফেলে দিছে, দলটা গঠন করে করুক, উনি করছেন। তাহলে আপনার বিষয়টা হলো এই জায়গাটার মধ্যে ভাই আমার কাছে খুব ইয়ে লাগতেছে যে এখন আমরা যেই বর্তমানে যে অবস্থানে আছি, ফাইনাল মেসেজ, যদি কোনো অবস্থাতে যদি আমাদের এমএলএম এর লাইসেন্স বাতিল হয় মানে রিজেক্ট যদি হয়, তাহলে ওনার কোনো দোষ নাই। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি বোর্ডকে বলবো, আপনারা একটু ভেবেচিন্তে দেখেন, আজকে রাত্রের ভিতরে আপনারা সিদ্ধান্ত নিয়ে আপনার আইন অনুযায়ী এই যে প্রতিষ্ঠান চালু করার জন্য কারো কথায় মোটিভেট না হয়ে, কারো ভীতিতে প্রভাবিত না হয়ে, এটার ঊর্ধ্বে রেখে প্রতিষ্ঠানের চালু করার জন্য পদক্ষেপ নেন। আমি আশা করি ডেস্টিনি ব্যবসা শুরু হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব সমস্যার সমাধান। আপনি দেখেন আজকে আমরা এখানে যারা বর্তমানে কিন্তু আমাদের প্রায় 100-এর উপরে পিএইচডি একেবারে হাট গাঁথা লেগে এক গাঁথে চলে আসছে। আরে কি আপনি কি জানেন, এখানে যদি আমরা 20টা লোক করে যদি ডাক দিই, আপনার এখানে ডিটুকে অ্যাসোসিয়েটেড যে লোক আছে, কত লোক আছে? ডাক দিলে 1000 লোক পান। আরে 1000 লোকটা একজন পিএইচডি নিচেই তো 2000 আছে। তা আমার এখানে 100 লোক থাকলে আপনি কতজন লোক আসবে? ওই ডিউটি থেকে অ্যাসোসিয়েটেড যারা বলছি, ভাই আপনারা এই উল্টাপাল্টা কমেন্ট না করে আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। আমাদের এখানে বিগত দিনে যেই আপনার প্রভাবিত করে আমাদেরকে যে ক্ষতিগ্রস্ত করছে, এটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনারা হয়তো বুঝতেছেন না, আপনারা হয়তো বুঝতেছেন না, আপনারা হয়তো বুঝতেছেন না। দেখেন এখন এই মুহূর্তে আপনারা বলি, খেয়াল করেন কিন্তু বর্তমানে উনি যে কাজটা করতেছে, ওনাকে সাপোর্ট দিতেছে কারা? সাপোর্ট দিতেছে কারা? সিক্স ফোরাম। আমি আপনাকে একটু এই জায়গা থেকে আমি আসি, তাহলে আপনি বুঝবেন। এই সিক্স ফোরাম আপনার 10 কোটি টাকা কইরা, মানে এটা একটা চক্র সাজাইছে, তার সাথে অনেকগুলা লোক আছে। প্রথম হলো ফার্স্ট লেয়ার হলো কি? সিক্স ফোরাম। এই সিক্স ফোরামের গাছ আসার আগে তাদেরকে 10 কোটি টাকা করে দিয়া, এই যে একটা, এটা কোনো আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট না। সারা ওয়ার্ল্ড এর ভিতরে নেটওয়ার্ক মার্কেটিং এর কিন্তু আপনার বিনিয়োগকৃত প্রোডাক্ট নাই, আমরা হয়তো তখন বুঝি নাই। এটা করে সিক্স ফোরামের আপনার
আপনার 10 কোটি টাকা করে দিয়া তারা আমাদের মাথায় মতনে লবণ রাখা বরে বরে খেয়ে গেছে। পাশাপাশি আজকে যে ডায়মন্ড গুলি তার পক্ষে সারা কথা বলে না, যে ডায়মন্ড গুলি কথা বলতে চায় না, কেন বলতে চায় না আমি আপনাদেরকে বলি, তারাও কিন্তু আটকে আছে। কেউ আছে মামলা খাইছে। কেন মামলা খাইছে? তাদেরকেও কিন্তু আপনার এই যে আপনার এই যে মামলা খাইছে এবং মামলার বাইরে যে ডায়মন্ড গুলি তাদের সমর্থন করতেছে, প্রত্যেকে আপনার ওই শুধুমাত্র ওরা নেয়নি, 6 ফোরাম তো 10 কোটি করে নিছেই, আবার তারা মাল্টিপারপাস থেকে 1 কোটি টাকা করে লোন নিছে। এখন যদি ডেস্টিনি চালু হয় তাহলে তাদের তো টাকা দিতে হবে, তো রফিকুল হিসাব যেটা বলে সেটাই তো করতে হবে। এই ডায়মন্ড যারা আপনার এখান থেকে আপনার মাল্টিপারপাস থেকে কেউ 1 কোটি টাকা, 50 লাখ টাকা, 60 লাখ টাকা, 70 লাখ টাকার গণহারে এই প্রথম সেকেন্ড বেস্টারে, ফার্স্ট পেজ হলো 6 ফোরাম, সেকেন্ড পেজ হলো কিছু ডায়মন্ড, অসৎ ডায়মন্ড গুলি, এই ডায়মন্ডদেরকে আপনার এখান থেকে লোন নিছে। এখন ডেস্টিনি ঠিক হইলে আপনার ডেস্টিনি কি আপনার ডায়মন্ড গেলে আপনার লোনের টাকা ফেরত দিতে হবে প্রতিষ্ঠান ঠিক হইলে। তারা বিভিন্ন জায়গায় যারা লোন নিছে তারা ইস্টাবলিশ, এরা ওনার সাথে আপনার একমত প্রকাশ করতেছে এবং তারা এই দায়বদ্ধতাও চিন্তা করে না যে আমাদের মাধ্যমে এই যে আপনার 45 লক্ষ লোক এই ডায়মন্ডের মাধ্যমে আসছে, তারা যে আপনার রাস্তাঘাটে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁদতেছে। ভাই আমি আপনাদের একটা মেসেজ দিই, কেন লাগে কত অমানবিক। আমার এক লোক বিদেশে থাকতো, আমার টিমের, আমি জানতাম না, পরে মানে দেখলাম উনি ডেস্টিনিতে 50 লাখ টাকা বিনিয়োগ করছে মাল্টিপারপাসে, ডিপিএস, এপিএস এবং শেয়ার, এবং ওই লোক এখন আপনার লেবারের কাজ করে। আর মানে আমার সাথে দেখা হইলে কান্দে, কয় ভাই আমাদের লাগলে আপনি একটা পিউনের চাকরি হইলে দেন, আমার অন বয়স হয়েছে, আমি অন কোনো জায়গায় চাকরি পাই না। আজকে এই লোকের টাকাগুলি আপনার এইভাবে একটা শ্রেণী আপনার বাগবাটারা করে খাইয়া আমাদেরকে আপনার এই ক্ষতিগ্রস্তের মধ্যে দিছে। আমি বলবো এই জিনিসগুলি থেকে আপনার বেরিয়ে আসতে হবে। ভুল যা হয়েছে হয়েছে, মানুষকে মূল্যায়ন করেন, নিজে এত বড় মনে করেন না। রাজনীতি করবেন, বড় লিডার হবেন, হন, অসুবিধা নাই, রাজনীতিতে আমার নিষেধ নাই। দেখেন আমি একটা জিনিস বলি, উনি আবার বারবারে বলতেছে যে ডিটুকে অ্যাসোসিয়েট করছি টিকে রাখার জন্য। হোসেন সাহেব বলছে দেখে আমরা এটা করছি। ভাই ডিটুকে অ্যাসোসিয়েট করছেন, আপনি ঠিক আছে, ভালো কথা, এইটা টিকে রাখার জন্য করছেন। আপনি সুপরিয়ার এমনি স্বপ্নের শহর করে, হ্যাঁ, মিরপুরের স্বপ্নের শহর, এখান থেকে ফ্ল্যাট আপনি চিটাগাঙে নিয়ে নিবেন। এই মানে বিনিয়োগকারী এদের টাকা কই? এই যে ওই দিন আপনি দেখবেন ওপেন মাঠে তার ক্যাসেট কিন্তু ফাঁস হয়েছে। কি ফাঁস হয়েছে? আজকে যেগুলি আপনারা আমাদের যখন আমরা লাইভ করি গালিগালাজ করে দেখেন কেন, তারা অনেকে কিন্তু ডিস্ট্রিবিউটরও না, আমাদের ডেস্টিনির ডিস্ট্রিবিউটরও না অনেকে, আর অনেকে লেভেলদারি সাইকেলদারি, এবং তাদেরকে স্বপ্নের মাধ্যমে বিভোর করে রাখছে। যেমন সুপরিয়ার, এটা কি 100 টাকার প্রজেক্ট, কত টাকা? 1800 টাকা, 1800 টাকা পাইবো। এবং বলা হয়েছে যদি কেউ 12,000 12,500 টাকা দেয়, প্রত্যেকটা ইউনিয়ন থেকে নেবে, তারা 2 মাসে মানে প্রতি 2 মাস অন্তর অন্তর, 2-3 মাস অন্তর অন্তর প্রতি মাসে 20-25 হাজার টাকা রিটার্ন পাবে। এবং সবচেয়ে বড় কথা হইলো ডেস্টিনি তো ছিল মাত্র 5,000 কোটি টাকার লেনদেন করছে, এবং আমাদেরকে বলছে ডিটিপি অ্যাসোসিয়েট ডেইলি 300 কোটি টাকা ট্রানজাকশন করবে। এখন তার চেয়ে বড় হয়েছে সুপরিয়র, 50,000 কোটি টাকা আপনার কোথায় হবে? 50,000 কোটি টাকার শেয়ার মার্কেটে সেল হবে। এই যে মানুষকে প্রভাবিত করে এই টাকা পয়সাগুলি আপনার কালেকশন করে 45 লক্ষ লোকের মানি দিকে না তাকাইয়া নতুন একটা ভাবে আপনার এই দিকে ফিকির করতেছে। এগুলা কোন, আমি জানি না, আমি হয়তো ডেস্টিনিতে কাজ করতে পারবো কি পারবো না, বাট আমি যেটা বাস্তব আমি সেটা বলছি। লড়াই করছি ডেস্টিনি আসার জন্য। আমি আমার 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 তো কিছু নাই, সব তো শেষ। এই ডেস্টিনির কারণে আমার তো সব শেষ। তাহলে আপনার কথাটা কিন্তু বুঝতে হবে। তো এই জায়গাটার মধ্যে আসেন, এখন ওনার যে কাহিনী, এই কাহিনী আমাদের বাংলাদেশের জন্য সমস্যা। ওনার যে এখনো মানসিকতা, ভাই আমি একটা জিনিস বলি, সব ব্যবসায় না। ব্যবসা কাকে বলে? ব্যবসা যদি আপনার কেউ যদি হিরোইন বিক্রি করে এটারও ব্যবসা বলে, বাট অ্যাকচুয়ালি কিন্তু স্মাগলিং, এটা কিন্তু ব্যবসা না। হিরোইন যারা বিক্রি করে এটা কিন্তু স্মাগলিং, এটা কিন্তু তারাও কিন্তু ব্যবসা বলে। আর যারা মুদি দোকান করে এটারও ব্যবসা বলে। যারা নিয়মিত আপনার প্রোডাক্ট উৎপাদন করে, প্রোডাক্ট বিক্রি করে, এটাকেও ব্যবসা বলে। তাহলে এই যে মানুষের কাছ থেকে বিনিয়োগের টাকা নিয়ে মানুষের বিপদে ফেলানো, আপনি আমার কাছে কি বলবেন? এইগুলি এটাকে বলা হয় পঞ্জি স্কিম।
আমার মনে হয় ওইদিকে যাইতেছে। আপনি নিশ্চয়ই কিছুদিন আগে একটা নটবর লালের একটা গল্প দিছিলাম, মনে আছে কিনা, আপনি দেখছেন কিনা আমি জানি না। নটবর লাল ছিল আপনার ভারতের একজন রেলওয়ে মাস্টারের, দেখছিলাম। মানে ট্রেন স্টেশন মাস্টারের ছেলে। তার জীবনে প্রথম শুরু হয়েছে প্রতারণা। একজনের আপনার অফিসে চেক মানে আনতে যায়, এই চেক 1,000 টাকা সিগনেচার চেক দিচ্ছে, ওইটা দেখে নকল হুবহু চেক মানে সাইন কইরা 1,000 টাকা আত্মসাৎ করে। এরপরে তার যাত্রা শুরু করে। এরপরে যাত্রা শুরু করে কোথায় গেছে, এরপরে আপনার উনি আপনার এমন ধরনের দুরন্ত রয়েছে, ভারতের তাজমহল 3 বার বিক্রি করছে। এবং সবচেয়ে বড় খবর কি, আপনার সংসদ, আপনার এমপি সহ আমি পাইলাম এই তো গুগলে সার্চ দিয়ে, সংসদে আপনার এটা বিক্রি করে দিচ্ছে, সংসদের এমপি সহ। আর এগুলা করছে কেন, কিভাবে, পঞ্জি স্কিমের মাধ্যমে, তার টাকার বিনিময় টাকা, এই টাকার বিনিময় টাকা। এখন তার কিন্তু সে কিন্তু 109 বছর তার সাজা হয়েছে, এবং বহুবার তাকে কিন্তু ফাঁসাইতে পারে নাই, সে বাইরে গেছে। লাস্ট পর্যন্ত তার 109 বছর সাজা হয়েছে, এবং শেষ বয়সে একদম হুইল চেয়ারে বসা, এই হুইল চেয়ারে বসা অবস্থায় জেলখানার থেকে উনি পালাইছে। ওনারা আর নটবরলাল কোথায় গেছে এটা কেউ জানে না। কিন্তু তার একটা গুণ ছিল, তার নির্দিষ্ট এলাকায় কিছু লোকের দান জগাত করতো। তো আর দান জগাত করতো, মানুষের আপনার খাওয়াইতো লওয়াইতো, এখানে মানে দান করতো। মানুষ তার সমর্থন ছিল, যে কোনো জায়গা থেকে আসতো গন্ডগোল হইতো, তখন ওনার পক্ষ সমর্থন করতো। এখন আমরা দেখতেছি এই যে ডিটুকে অ্যাসোসিয়েটেড এই লোকগুলি অহেতুক অন্যায় ভাবে আপনার এই যে এই পুঞ্জি, এটাকে উনি যেটা করছিল, এটা পুঞ্জি স্কিমের মাধ্যমে। নেটওয়ার্ক মার্কেটিং আর পুঞ্জি স্কিম কিন্তু এক না, পিরামিড স্কিম আর পুঞ্জি স্কিম কিন্তু এক না। এগুলি করছে। আমরা চাই ডেস্টিনিটা যেন 100% প্রোডাক্ট বেসড বিজনেস হোক। আমরা যেন চাই এখানে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এর শ্রেষ্ঠতম একটা কোম্পানি হোক। সারা ওয়ার্ল্ডে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম হলো পণ্য পণ্য সেল কোম্পানি, প্রোডাক্ট সেল কোম্পানি, ডিরেক্ট সেলিং কোম্পানি, এবং মানুষের প্রোডাক্ট বিক্রি করব, কারো কাছে দায় দেনা থাকবো না। যতদিন প্রতিষ্ঠান যে কাজ করতে পারবে সেই ইনকাম নিবে, যে কাজ করতে পারবে না সেই ইনকাম নিবে না। আমরা এই জিনিসটাই হোক, ডেস্টিনি সামনের দিকে আগাক। আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে, আপনার মাঠ গরম করার দরকার নাই। কারণ বাংলাদেশের মানুষ এখন জানে ডেস্টিনিকে বন্ধ করতে, কার কারণে এরকম হয়েছে, ডেস্টিনিকে চালাইতে দেয় না, ডেস্টিনিকে বাধা সৃষ্টি করতেছে, এগুলি সব কিন্তু আপনার এই আপামর এই জনসাধারণ এখন তা জানে। এবং সর্বশেষ রাজনীতি করতে গিয়ে মানুষের কাছে উনি এটা প্রকাশ হয়ে গেছে। আমরা এই বিষয়গুলি ভাই 45 লক্ষ লোকের সাথে আর তালবাহানা করেন না। যদি তালবাহানা করেন, এই বাঙালি 45 লক্ষ লোক আপনার ছাড় দিবে না, মোটেও ছাড় দিবে না। মানুষের টাকার শোক, মানে যে মানে বাচ্চা মারা গেলে, মানে সন্তান মারা গেলে এটার শোক মানানো যায়, কিন্তু মানুষের টাকা মারা গেলে এইটার শোক কিন্তু সহ্য করতে পারে না। আমাদের গোল্ডেন লাইফ এটা শেষ হয়েছে, এটা কিন্তু শেষ করা যাবে না জি, ধন্যবাদ আমাদের। জনাব হ্যাঁ, এমদাদ। জি বলেন। না, এই আর আপনার এই মুহূর্তে আর এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। আশা করি আমার এই প্রোগ্রামটা যারা দেখছেন, দেখেন, আপনি তো এখানে মনে হয় লাইভ করতেছেন, কেউ কমেন্ট করে কিনা দেখেন, কমেন্ট ব্যাড কমেন্ট কে কে করে, এবং তাদের জিজ্ঞাসা করেন তার বিজনেস সেন্টার, ডেস্টিনি সেন্টার আছে কিনা তার ডিটুকে অ্যাসোসিয়েট। এই ফাজিলগুলি আপনার এই যে স্টার মানে আসাদের সম্বন্ধে যে কথা বলে, এবং আপনার এই আমাদের সম্বন্ধে যে বিভ্রান্তমূলক পোস্ট করে, তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের ডেস্টিনির তাদের সিআইডি নাম্বার কত। ডেস্টিনিতে তাদের সিআইডিও নাই, ডেস্টিনিতে তাদের সিআইডিও নাই। উপরে কয়েকজন লোকের ডান্ডা বাড়ি ঘুরেতেছে, এবং টাকা পয়সা ভাগ বাড়ানো হয়েছে, কয়দিন পরে বুঝবে। আমার কাছে ওই দিন ডিটুকে অ্যাসোসিয়েটেড সুপারিয়ার পাওয়ারে 100 টাকায় মানে আপনার 1800 টাকা দিবে, এই কথা কই আপনার টাকা নিছে। আমার এক লোক একজনের ধরছে, কয় ভাই এখন তো উনি বলছে বাইডেনের পরে 3 মাস পরে টাকা দিব, এখন থেকে আবার উনি বলে ডেস্টিনির এমডিও না। কি রে ভাই, আমরা তো জানি যদি মালিক, তাহলে উনি আবার ডেস্টিনির এমডি হইতে চায় কেন? তাহলে সমস্যাটা কি? আমি কি সমস্যা এটা? তাহলে কি আমার টাকাটা মাইল যাবো? আমি 5 লাখ টাকা মানে এখানে দিছি। এই লোকগুলি কিন্তু জি আস্তে আস্তে আমি বুঝতেছে। আমি জি, জনাব এমদাদুল হক, আমি আরেকটা পয়েন্ট আপনার সাথে একটু শেয়ার করি। উনি এই যে রফিকুল আমিন, উনি একটা কথা বলতেছে যে ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসের টাকা ফেরত দিতে আদালতের নির্দেশনা লাগবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটা আমরা মেনে নিলাম
যে ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসের ক্ষেত্রে আদালতের নির্দেশনা লাগবে। ওকে, তাইলে কোশেয়ারের সমাধান করতে 100 টাকা 1800 টাকা লাভ দিবে যে বলছিল, সুপারিয়র, স্বপ্ন শহর, এইগুলোর ক্ষেত্রে তো আদালতের নির্দেশনার দরকার নাই, তাহলে এগুলোর না, সমাধান দরকার উনি করতেছেন কেন? না, না, এটা সমাধান উনি করবে কি করবে না ওনার ব্যাপার, আমি ওটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি শুধু এই জন্য কথাটা বললাম, আমি সুপুরিয়র নিয়ে কথা এই জন্য বলছি, উনি যদি বারে বারে বলতেছে হোসেন স্যারের নির্দেশে আপনার এই যে ডিটুকে অ্যাসোসিয়েট করছে, তাহলে ডিটুকে অ্যাসোসিয়েট আপনার প্রোডাক্ট বেস কোম্পানি বানানো, ওইখানে ট্রিও আছে এবং 160টা কোম্পানি বানাইছে, এবং উনি আবার যে আপনার কিভাবে কিভাবে ওইখানে আপনার যে এদের সেলস রিটার্ন দিছে এটাও আমরা জানি। সব কথা বলতে চাচ্ছি না, আরো অনেক কথা আছে, অনেক তথ্য আছে। আপনার এখানে উনি যে সুপেরিয়র করলো, এটা কার উদ্দেশ্যে করলো, কার নির্দেশে করছে? উনি স্বপ্নের শহর কার নির্দেশে করছে? ডেস্টিনি 2000 লিমিটেড একটা গ্রুপ অফ কোম্পানি, কিন্তু ওইখানে ডিটুকে অ্যাসোসিয়েট আবার গ্রুপ অফ কোম্পানি, ওইখানে আরো অনেকগুলো কোম্পানি আছে। তার মানে ডিটুকে অ্যাসোসিয়েট তৈরি করছে যাতে ডেস্টিনি পুনরায় যাতে মানে চালু না করতে হয়, এবং বিকল্প একটা কোম্পানি হিসাবে উনি ওইটারে দাঁড়া করাইছে। ওইখানে একটা প্রতিষ্ঠান তো বানায় নাই, একটা প্রতিষ্ঠান বানায় নাই, ওখানে গ্রুপ অফ কোম্পানি বানাইছে। ওইটাও একটা গ্রুপ অফ কোম্পানি ডিটুকে অ্যাসোসিয়েট, কারণ এখানে সুপেরিয়র আছে, এখানে স্বপ্নের শহর আছে, এখানে অমুক আছে, তমুক আছে, অনেক 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 মানে তাদের আপনার ইয়ার অভাব নাই। আজকে যেই লোকগুলি, আমি আপনাদের বলি, যেই লোকগুলি আজকে ডেস্টিনির বিরোধিতা করতেছে, ডেস্টিনির বিজনেস চায় না, এবং রফিকুল আমিনের পক্ষে যে ডায়মন্ড, আমি আবারও বলছি, আমি আর নাম বললাম না, আপনারা নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা নিজেদের এই সামান্য এই জিনিসগুলি মানে মানে রক্ষা করার জন্য, কেউ মামলার থেকে বাঁচার জন্য এই মানে ভয়ভীতি ভিতরে কাজ করে আপনি মানুষের সাথে এই মানুষের ঠগাইয়া একটা ডেস্টিনি চালু করতে বিরোধিতা করতেছেন। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই ভাই, আমরা কিন্তু মারা যাব, আমরা কিন্তু পৃথিবীতে থাকবো না। আমারও বয়স প্রায় 60 বছর হয়েছে, আর কতদিন বাঁচবো? এখন আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, মেয়ে মারা গেছে, ছেলে আমার সাথে কথা বলে না এই ডেস্টিনি করার কারণে। এখন আমরা দিন অনেক কষ্টে যাচ্ছি। তো এগুলা নিয়ে ভাই করে লাভ নাই। দয়া করে 45 লক্ষ লোকের দিকে তাকান, একটু ঘুইরা দাঁড়ান, আল্লাহ আপনাদেরকে ভালো কিছু করবে, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবে। তো আমি আর সময় নিলাম না, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আর কিছু বলবেন ভাই বলেন, আমি এখানে শেষ করতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আমি একটা পয়েন্ট যেটা শুরুতে আলোচনা করছিলাম আমরা, এই ব্যাপারটা একটু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো ওই বলেন। যে যে অডিওটা আমরা শুনলাম, যে প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি এই কথাটা বলেছেন কিনা এটা আমরা নিশ্চিত নই, কারণ ওনার ভয়েস ছিল না, ভয়েসে ছিল রফিকুল আমিন এবং সিরাজুম মনিরের ভয়েস। তো ভাই আসলে প্রশান্ত ভূষণ আপনি বড়ুয়া এই কথাটা আপনি বলেছেন কি আমি বলেননি, আপনার আমি 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 একটু হুম, আমি একটু আপনাকে জিনিসটা একটু বলি তাহলে। মানে প্রশান্ত ভূষণ বড়ুয়ার পক্ষ থেকে এই ব্যাপারে আসলে একটা বিবৃতি দিয়ে আমাদেরকে সন্দেহটা দূর করা উচিত ছিল না, কারণ আমরা তো ওনাকে সন্দেহ করতেই পারি উনি এটা আদৌ বলছেন কিনা। এই ব্যাপারটাই আপনার বক্তব্য না, জানতে চাচ্ছি। এটা এটা উনি বলছেন কিনা আর বলতে পারেন কিনা ভাই, এটা আইনের বিষয়। কারণ কি, আপনি আরেকটা জায়গায় দেখেন, আপনি এটা কেন বলবে না উনি, আমার ধারণা বলতে পারে না। কেন পারে না? আমাদের যে 173/22 যে রায় আছে, রায়ে এখানে স্পষ্ট লেখা আছে, রায়ের অনেকগুলি কাজ দিছে, কাজের মধ্যে একটা কাজ আছে স্পেশাল অডিট। স্পেশাল অডিটটা কি? যে সাবেক ম্যানেজমেন্টে যারা দায়িত্বে ছিল, সাবেক দায়িত্বপ্রাপ্ত ম্যানেজমেন্টে যারা ছিল, তাদের মানে এখানে দুর্নীতি আছে কিনা, মানে মানে দুর্নীতিগ্রস্ত কিনা, এটাকে খতিয়ে দেখার জন্য, মানে অডিট করার জন্য নির্দেশনা দিছে। এখন যেখানে সাবেক ম্যানেজমেন্টের আপনার আইন অনুযায়ী, এটা আমি আইন অত বুঝি না, কথা বুঝেন, কিন্তু আমরা স্বাভাবিক ননসেন্সে কমন সেন্সে বুঝি
যেহেতু ওনাকে আদালতে সাজা দিয়ে দিছে এবং কোম্পানি চালু করার নির্দেশ দিছে, সেইখানে আবার নির্দেশ দিছে যে সাবেক ম্যানেজমেন্টের দুর্নীতি খতিয়ে দেখার জন্য স্পেশাল অডিট করার জন্য নির্দেশ দিছে। তো সেইখানে প্রশান্ত মানে বোর্ডের যে বর্তমান বোর্ডের যে চেয়ারম্যান, উনি একজন ব্যারিস্টার। উনি কি এই আইনটা পড়েন নাই? উনি যে ওনাকে হুট করে এখানে দিবেন, আর পাশাপাশি উনি বর্তমানে দেশে আসতে পারতেছেন না, উনি কি এত বড় ঝুঁকি নিয়ে দেশে আসবেন? ভাই, এই সব কথাগুলি তো আর আমার বলার দরকার নেই, এটা পাবলিকও বুঝে, আপনিও বুঝেন বাস্তবতা কতটুকু। এগুলা নিয়ে আমাদের ব্যাখ্যা করে লাভ নেই। উনি এক একবার এক এক কথা বলেন। উনি অরিজিনাল গোল থেকে সরে গেছে, গোল থেকে সরে যায় আমাদের বিরুদ্ধে অন্যায় করতেছে, আমাদের এই ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের সাথে অন্যায় করতেছে। কেন করতেছে? কারণ উনি এখন ডেস্টিনি থেকে যে সিস্টেমে ইনকাম আসবে, এটার চেয়েও অনেক বড় ইনকাম তার দরকার, এগুলা তার পোষাবে না। ভাই, বেশি কথা বললে অনেক কথা বেরিয়ে যাবে, বেশি কথা বলতে চাই না, আর বেশি কথা না বলাই ভালো। যতটুকু বলছি, আল্লাহ রক্ষা করুক আমাদেরকে, ওনাদের আল্লাহ হেদায়েত দান করুক। জি বলেন। জি উপস্থাক সাহেব, আমি শেষ করব।